সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন বাংলা। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাকে মেডিকেল সায়েন্সে আমরা বলে থাকি স্পাইনাল স্টেনোসিস। মেরুদণ্ডে বয়সের সাথে সাথে বেশ কিছু পরিবর্তন আসে। আমাদের হাড়ের গঠনগত এবং বয়সের সাথে সাথে অবস্থানগত বিভিন্ন পরিবর্তন আসে। এর ভিতরে বিভিন্ন ধরনের জিনিস একসাথে অবস্থান করে। হাড়ের সাথে সাথে হাড়ের মাঝে বিভিন্ন ধরনের জেলি, বিভিন্ন ধরনের আবরণ অবস্থান করে, যেগুলো বয়সের সাথে সাথে স্বাভাবিক নিয়মেই অনেক ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যায়। বিভিন্ন মানুষের ক্ষেত্রে পরিবর্তনটি ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তার উপর ভিত্তি করে মেরুদণ্ড বা ভার্টিব্রা এর বিভিন্ন ধরনের অসুখ আমরা দেখতে পাই। আজকের আলোচনায় সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখ আমরা আলোচনা করব, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ TVN24 কে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানাচ্ছি আমার ভালোবাসা। ডক্টর মৃধা, আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন একজন নিউরোলজিস্ট হিসাবে বা স্নায়ু বিশেষজ্ঞ হিসেবে। আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপট থেকেই শুরুতেই জানতে চাবো যে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, স্পাইনাল স্টেনোসিস। স্পাইনাল স্টেনোসিসের পেশেন্ট যুক্তরাষ্ট্রে আমরা কিরকম দেখতে পাই, এবং আসলে স্পাইনাল স্টেনোসিস সহজ ভাষায় যদি আমরা ব্যাখ্যা করতে চাই দর্শকদের বুঝবার সুবিধার্থে, তাহলে কি ধরনের সিচুয়েশনকে আমরা স্পাইনাল স্টেনোসিস বলছি? আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি একজন নিউরোলজিস্ট, প্র্যাকটিস করছি প্রায় 25 বছর ধরে মিশিগানে। আমি এখানকার একটা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। সুতরাং আমার ডে টু ডে প্র্যাকটিসে আমি প্রায় প্রতিদিনই পেশেন্ট দেখি যাদের স্পাইনাল স্টেনোসিস রয়েছে। স্পাইনাল স্টেনোসিস হলো এমন একটা অবস্থা যেটায় আমরা বলি যে যেখান থেকে আমাদের স্পাইনাল কর্ড অর্থাৎ নার্ভ গুচ্ছটা ব্রেইন থেকে নিচের দিকে নেমে যায়, সেই জায়গাটা, সেই নলটা, সেই পাথওয়েটা আমরা বলি ন্যারো হয়ে যায়। এর ন্যারো হয়ে যাওয়ার কারণ অনেক রয়েছে। আমরা যেটাকে বলি অ্যাকওয়ার্ড কন্ডিশন, যেটা আমরা ডে টু ডে লাইফ যে আমরা লিভ করি, আমরা বড় হই, আমাদের বয়স বেড়ে যায়, এর জন্য হতে পারে, আবার জন্মগত থেকেও হতে পারে। সেই জন্য এই যখন ন্যারো হয়ে যায় তখন আমরা এটাকে বলি স্পাইনাল স্টেনোসিস। এটা অ্যাকওয়ার্ড যেগুলো, সেগুলো হয় বিভিন্ন কারণে, যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা হতে পারে। বয়স 50-এর উপরে গেলেই অনেক সময় হয়, সেটা আমরা দেখতে পারি। আর যদি কারোর এর আগে কোনো ইনজুরি হয়, কোনো ট্রমা হয়, অন্য কোনো ডিজিজ থাকে, তখন আমরা এটা দেখতে পারি। আমরা আরো দেখতে পাই যে এই কন্ডিশনটা হয়, ধরেন কারোর ডিস্ক হার্নিয়েশন হলো, বা আমরা এই কন্ডিশনটাকে মূলত বলি তখনই যখন একজন লোক আসেন আমাদের কাছে সার্জারির পরে, স্কার টিস্যু ফর্মেশন হলো, তারপরে দেখি যে তাদের স্পাইনাল কর্ড যে পথে যাচ্ছে সেই জায়গাটা ন্যারো হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে স্পাইনাল স্টেনোসিস বলি। অনেকের ডিস্ক হার্নিয়েশন থেকে হতে পারে। আমেরিকাতে এই কন্ডিশনটা খুব কমন। আমাদের তো প্রতিদিনই পেশেন্ট আছে। প্রথম কারণ তারা আসে আসলে আমাদের কাছে ব্যথা নিয়ে, যে তাদের প্রচন্ড ব্যথা হয়। তারা যখন হাঁটে তখন তারা হাঁটতে পারে ধরুন 1 ব্লক, 2 ব্লক বা 3 ব্লক, তারপরেই তাদের প্রচন্ড ব্যথা হয়, তারা আর হাঁটতে পারে না, তখন তাদের বসতে হয়। যখন তারা বসে তখন ব্যথাটা আস্তে আস্তে চলে যায়। সুতরাং এই কন্ডিশনটা খুব কমন এদেশে। প্রায় সকলেই 50 বছরের উপরে যাদের বয়স, কোনো না কোনো সময় তাদের ব্যথা হবে। 2/3 of the people in this world will suffer at some point এই কন্ডিশনে আমরা এটা দেখতে পাই। তাই আমাদের পেশেন্ট অনেক রয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবাশিস মৃধা।
আপনি খুব চমৎকার করে আসলে ইনফরমেশন গুলো শেয়ার করলেন। একজন পেশেন্ট খুব সহজে বুঝতে পারবেন যে ব্যাক পেইন যদি একটি সার্টেন এজের পরে, বিশেষ করে 50 বছরের পরে হয়ে থাকে, এবং একই সাথে পেশেন্টের যদি কোনো সার্জারি, ব্যাক সার্জারি অথবা কোনো ইনজুরি, কোনো হিস্ট্রি থাকে, সেসব পেশেন্টের অবশ্যই আগে থেকে সতর্ক হতে হবে যে তার এই ব্যাক পেইনের কারণ আসলে স্পাইনাল স্টেনোসিস হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। সুতরাং সুপ্রিয় দর্শক, আমরা আসলে সচেতন হব যদি ব্যাক পেইন হয় এবং আমাদের যদি একই সাথে মেরুদণ্ডে আঘাত পাওয়া অথবা কোনো ব্যাকে কোনো সার্জারি হিস্ট্রি থাকে, অথবা বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে ফেরত আসছি আপনাদের সাথে, আমাদের সাথে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে আজকের আলোচনায়। আজকে টিবেন ওয়েলনেসের আলোচনার বিষয় স্পাইনাল স্টেনোসিস বা মেরুদণ্ডে এক ধরনের পরিবর্তন আসা, যেটা আসলে মেরুদণ্ডের আকারকে পরিবর্তন করে দেয়। এবং যেমনটি করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বললেন, বিশেষভাবে মেরুদণ্ডে দুপাশের দুটি ডিস্কের মাঝ থেকে প্রতিটি স্থানে আমাদের দুপাশ থেকে আসলে শরীরের নার্ভ গুলো বের হয়, এবং একদম নিচে সেখান থেকে, যেটাকে আমরা কর্ডা ইকুইনা বলি, সেখান থেকে আসলে এক গুচ্ছ নার্ভ বের হয়। এবং এই নার্ভ বের হওয়ার পাথওয়ে গুলোতে যখন স্ট্রাকচারাল চেঞ্জ আসে, তখন এই জায়গাগুলো অনেক ন্যারো হয়ে যায় এবং সেটা কিন্তু আমাদের নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে। যে সিচুয়েশনটাকে আমরা বলছি স্পাইনাল স্টেনোসিস। এটি কারো কারো ক্ষেত্রে একদম খুব সাধারণ এবং স্বাভাবিক একটি ঘটনা হতে পারে, যেখানে পেশেন্ট আসলে কোনো সিমটমই দেখতে পান না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি অনেক ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করতে পারে, যার পরিণতিতে এমনকি প্যারালাইসিসের মতো সিচুয়েশন হতে পারে। সুতরাং আমরা আজকে চেষ্টা করব এই স্বল্প পরিসরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন সময় মতো আপনারা অবশ্যই নিজেকে সিকিউর করতে পারেন এবং ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। ডক্টর মৃধা, স্পাইনাল স্টেনোসিসের যে কারণগুলো আপনি বললেন, তার ভিতরে আসলে সকলের ক্ষেত্রেই যে কোনো ব্যাক সার্জারি অথবা পড়ে গিয়ে কোনো আঘাত পাওয়ার হিস্ট্রি বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকবে তা কিন্তু নয়। আমি দেখি যে অনেক পেশেন্ট শুধুমাত্র বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের পরিবর্তন থেকেই স্পাইনাল স্টেনোসিস, যেটাকে আমরা বলি মেডিকেল সায়েন্সের ডিজেনারেটিভ চেঞ্জ, এই ডিজেনারেটিভ চেঞ্জের থেকেই কিন্তু তারা স্পাইনাল স্টেনোসিস এক্সপেরিয়েন্স করছেন। তো আমি খুব কমনলি দেখি যে মানুষ জানতে চান, কারণ এটি আসলে অনেকের ক্ষেত্রেই যেহেতু খুব সিভিয়ার পেইন তৈরি করে, এমনকি আপনার হাতে পায়ে বলে যে অবশ্যই আসছে ঝিনঝিন ঝিনঝিন করে, যেটাকে আমরা বলে থাকি টিংলিং, নামনেস, এই সাইন সিমটম গুলো তারা এক্সপেরিয়েন্স করেন। এবং আসলে পেশেন্ট আমি দেখেছি যে পেইনটা টলারেট করতে এত কষ্ট হয়, এবং যেহেতু তখন একটি নির্দিষ্ট বয়স হয়ে যায়, 60-এর বেশি তার বয়স হয়ে যায়, তখন আসলে ভিতরে ভিতরে একটা নার্ভাসনেস কাজ করে। এবং অনেক পেশেন্টই জানতে চায় যে আমি আসলে কিভাবে আগে থেকে কোন নিয়মগুলো মেনে চললে বা কিভাবে চললে আমি সিচুয়েশন থেকে প্রিভেন্ট করতে পারতাম। তো খুব কমন যে কারণটি আমি যে কথাটি সবার কাছে দেখি যে সবাই জানতে চায় যে আমার এই অসুখটি কেন হলো, আমি কিভাবে এটি প্রতিরোধ করতে পারতাম। তো সেই বিষয়ে আসলে আপনি পেশেন্টদেরকে কি কমন অ্যাডভাইস গুলো প্রোভাইড করে থাকেন, যে কি ধরনের লাইফস্টাইল ফলো করলে বা নিয়ম কানুন মেনে চললে পেশেন্ট স্পাইনাল স্টেনোসিসের মতো একটি সিচুয়েশনকে প্রিভেন্ট করতে পারেন অথবা পারেন কিনা, বা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারেন কিনা? খুব ভালো প্রশ্ন। আমাদের স্পাইনটায় আসলে স্পাইনাল স্টেনোসিস আমরা যেটা দেখি, এটা মূলত হয় লাম্বার স্পাইনে, ওখানে আমাদের 5টা ভার্টিব্রে থাকে। সার্ভিক্যাল স্পাইনে হয় নেকের কাছে, কারণ এই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, এবং এখানে থাকে 7টা ভার্টিব্রা। আর থোরাসিক স্পাইনেও হতে পারে। এর কারণ যেমন হাফসা বলল, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ফ্লেক্সিবিলিটিটা কমে যায়, কারণ সব ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা যখন আমরা ইয়ং থাকি তখন এটাকে খুব নরম থাকে, ফ্লেক্সিবল থাকে, বয়সের সঙ্গে সঙ্গে একটু শক্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে
সাইড থেকে ডিস্কের মতো, তো সাইড থেকে একটু একটু ফেটে যায়, তখন এখান থেকে এর ভিতরে যে নিউক্লিয়াস থাকে এটা বেরিয়ে আসতে পারে। আমরা এটাকে বলি ডিস্ক হার্নিয়েশন অর ডিস্ক প্রলাপস, অনেক সময় বলি নিউক্লিয়াস পালপোসাস হার্নিয়েশন, এরকম আমরা বলে থাকি। এটা থেকে আমাদের স্পাইনাল স্টেনোসিস হতে পারে। আসলে এটা কমিয়ে রাখার জন্য আমাদের নর্মাল লাইফস্টাইলকে বেছে নিতে হবে, যাতে অস্টিওপারোসিস বা অস্টিওআর্থ্রাইটিস না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা কমিয়ে রাখার জন্য আমরা যদি পর্যাপ্ত ভাইটামিন খাই, আমাদের এক্সপোজ করি সানে, মানে আমরা তো সূর্য আলো থেকে অনেক সময় ভাইটামিন পাই, ভাইটামিন ডিটা পাই, সেই জন্য সূর্য আলোতে গেলে আমরা এটা পেতে পারি। নিয়মিত হাঁটাচলা করা, 30 মিনিট প্রতিদিন যদি হাঁটাচলা করতে পারি, তার থেকে ভালো হয়। ওয়েট লিফটিং একটু করা ভালো, তাতে ডিস্কগুলো একটু শক্ত হয়, একটু ভালো থাকে, ডিস্ক প্রলাপসটা কম হয়। স্মোকিং হ্যাবিট যেটা আমাদের থাকে অনেকের, এইটা এড়িয়ে চলতে হবে। আর মাঝে মাঝে আমরা বলি ব্যায়াম করা, যেটাকে স্ট্যাটিক ব্যায়াম, সেটাকে মাসেল এবং ওখানে এক ধরনের জিনিস থাকে বলি লিগামেন্ট এবং মাসেলগুলোকে শক্ত করে দেয়। এটা করলে আমাদের সুস্থ থাকতে পারি। আর বিশেষ করে আমি যেটা দেখেছি আমার প্র্যাকটিসে, যে ফ্যামিলিতে যদি কারুর থাকে, বাবা বা মায়ের, তখন ছেলে মেয়েদের হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80 to 90%। যদিও আমরা কোনো জেনেটিক কজ এখানে খুঁজে পাই না, তবু আমরা দেখি ওই কারুর বাবার ছিল যখন তিনি 60 বছর ছিলেন, তার ছেলেও আমাদের কাছে ঠিক ওই বয়সেই ওই একই কারণ নিয়ে আসে। সুতরাং ফ্যামিলি হিস্টোরি যাদের আছে তাদের বিশেষ করে সচেতন হতে হবে। সচেতন হলেই এটা কমিয়ে রাখতে পারি। আর কম অবস্থায় যদি আমরা ট্রিট করতে পারি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমাদের রয়েছে, তাহলে আমরা এটাকে কমিয়ে রাখতে পারি। কারণ এটা সিভিয়ার হয়ে গেলে তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, অনেকে হাঁটতে পারে না। আমরা অনেক সময় এটাকে দেখি, আমরা প্রত্যেক দিনই দেখি, কিন্তু আমরা জানি না যে কার স্পাইনাল স্টেনোসিস হয়েছে। যেমন আপনারা দেখেছেন অনেক গ্র্যান্ডমা একটা লাঠি ভর দিয়ে হাঁটছেন, এর কারণ কিন্তু স্পাইনাল স্টেনোসিস। ওনার স্পাইনাল স্টেনোসিস হয়েছে, তাই উনি সোজা হয়ে হাঁটতে পারেন না। সোজা হয়ে হাঁটতে গেলে ওনার ব্যথাটা বেশি করে। সামনের দিকে ঝুঁকে গেলে ওই যে হোলটা রয়েছে, যে টিউবটা রয়েছে, ওটা খুলে যায়, তখন তার ব্যথাটা কম থাকে। এই জন্য তারা হাঁটার সময় সামনের দিকে কুঁজো হয়ে হাঁটেন, লাঠি ভর দিয়ে হাঁটেন, বা ব্যাকা হয়ে হাঁটেন। যদি কারোর দেখেন যে ব্যাকা হয়ে হাঁটছে, কুঁজো হয়ে হাঁটছে, বা লাঠি ভর দিয়ে হাঁটছে, আপনাদের ধরেই নিতে হবে তাদের স্পাইনাল স্টেনোসিস হয়েছে। তারা জানে না আর কি ব্যাপারটা। এটা আমরা প্রতিদিন দেখি। এবং আমাদের যাদের বয়স হয়ে যাচ্ছে, যাদের ব্যালেন্সটা খারাপ রয়েছে, পড়ে যায় খুব সহজে, এর কারণ অন্যরকমও হতে পারে, যেমন সেরিবেলার অ্যাট্রফি বা এরকম পার্কিনসন ডিজিজ বা এই ধরনের। কিন্তু যারা কুঁজো হয়ে হাঁটছে, তার মূল কারণ প্রায় সবসময় আমরা দেখি স্পাইনাল স্টেনোসিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আপনি বললেন যে আসলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা তিনি প্রপার এক্সারসাইজ করছেন না, আবার তাদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং একই সাথে ওয়েট লিফটিং করা আমাদের আসলে হাড়ের গ্রোথের জন্য ভালো, এটা আমরা বলে থাকি, যেটাকে আমরা আসলে বলি যে ওয়েট বিয়ারিং এক্সারসাইজটা আসলে হাড়কে স্ট্রেচিং করে এবং এটা ভালো। এবং একই সাথে সান এক্সপোজারের কথা বললেন ভাইটামিন ডি সোর্স হিসাবে। তো বাংলাদেশে বসবাসরত অথবা বাংলাদেশের কমিউনিটির যেসব মানুষ দেশের বাইরে বিভিন্ন জায়গায় থাকেন, প্রায় সময় বেশিরভাগ মানুষ কিন্তু আসলে একটু ট্রপিক্যাল ক্লাইমেট বা তার কাছাকাছি ওয়েদার যেসব এরিয়াতে থাকে, দেখা যায় যে সেসব জায়গায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল করেন। এবং আসলে সানলাইটের প্রপার এক্সপোজারের ব্যাপারে আমার মনে হয় আমাদের কমিউনিটির মানুষের ভিতরে খুব একটা বেশি ক্রাইসিস নেই। কিন্তু এক্সারসাইজের কথা আপনি বললেন, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ যদি কেউ করে বা বুঝে থাকে, যেটা আমরা অনেক সহজভাবে বলি যে কেউ যদি হাতে বই বা ওরকম ওজনের কোনো একটি ভার উত্তোলন করে সেটা নিয়ে এসে হাঁটে, কিন্তু কেউ কেউ আসলে ওয়েট লিফটিং করার চেষ্টা করেন। তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েট লিফটিংও কিন্তু আসলে ডিস্ক প্রোল্যাপস, ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপসের একটি কমন কারণ। সেক্ষেত্রে কিন্তু আসলে সঠিকভাবে একজন তার অবশ্যই একজন বিশেষজ্ঞ, যে জিমে যারা বিশেষজ্ঞ থাকেন,
তাদের একজন কারো কনসালটেন্সি নিয়েই সেটা ইনিশিয়ালি করতে হবে। এবং আবার খুব কমন যে আসলে রিজনটি বাংলাদেশের কমিউনিটির মানুষের ভিতরে, যে ল্যাক অফ এক্সারসাইজ। আমাদের কমিউনিটিতে কিন্তু আসলে নিয়মিত এক্সারসাইজ করা এখনো খুবই কম, এর অভ্যাস আসলে খুবই কম মানুষের ভিতরে। এবং মূলত ল্যাক অফ এক্সারসাইজই হয়তো বা আমাদের কমিউনিটিতে একটি প্রধান কমন রিজন আসলে স্পাইনাল স্টেনোসিস হবার জন্য। তো এক্সারসাইজের ব্যাপারে আপনি যদি আরো কিছু ডিটেলস আলোচনা করেন, যে আসলে কোন বয়স থেকে নিয়মিত এক্সারসাইজ করা খুবই জরুরি, এবং কত বয়স পর্যন্ত সেটা করা উচিত, আসলে বয়সের পরেও কি এক্সারসাইজ কন্টিনিউ করা উচিত কিনা, কারণ এটা নিয়েও আমাদের মানুষের মনে অনেক ধরনের স্টিগমা কাজ করে। আমি দেখেছি অনেকেই বলেন যে না, আমার বয়স হয়ে গিয়েছে, এখন আমি ব্যায়াম করতে পারি না বা বেশি হাঁটাচলা করা ঠিক না। এবং একই সাথে আসলে কিভাবে এক্সারসাইজ আমাদেরকে এই হাড়ের গ্রোথ ঠিক রেখে এই সব রকম কমপ্লিকেশন অ্যাভয়েড করতেও সাহায্য করতে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা। খুব ভালো প্রশ্ন। আসলে এক্সারসাইজ আমাদের সারা জীবন ধরেই করা উচিত। ছোটবেলা থেকেই আমাদের এক্সারসাইজ শেখা উচিত এবং মৃত্যুর আগ পর্যন্ত। আপনার বয়স যদি 90 হয়ে যায়, 80 হয়ে যায়, তবু প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। এক্সারসাইজ খুব বেশি না, ইন মডারেশন। আমি বলি সবকিছু মডারেশনের মাধ্যমে একটা স্বাভাবিকতার মধ্যে রাখতে হয়। যেমন ওয়েট বেয়ারিং, যেটা ওয়েট লিফটিং, আমরা সাধারণত দেখি ওয়েট লিফটিং যদি আপনি করেন 30 পাউন্ডের বেশি যদি করেন একবারে, তারপরে আর তেমন উপকার হয় না। হয়তো মাসেলগুলো আরো শক্ত হতে পারে, আরো শক্তিশালী হতে পারে, কিন্তু 30 পাউন্ড পর্যন্ত, 20 পাউন্ড টু 30 পাউন্ড এর মাঝে যদি সীমিত থাকে, তাহলে এটা ডিস্ক প্রলাপস করবে না, মানে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু উপকার করবে। আমাদের মাসেলগুলো একটু শক্তিশালী হবে, আমাদের ডিস্কগুলো একটু ফ্লেক্সিবল থাকবে, আমাদের টেন্ডনগুলো একটু ফ্লেক্সিবল থাকবে, শক্তিশালী হবে। এই জন্য আমরা সাধারণত ওয়েট বেয়ারিং যদি করতে হয়, তাহলে এই ধরনের 20 পাউন্ড বা 30 পাউন্ডের মাঝে সীমিত রাখতে চাই। ডিপেন্ড করে সে আগে আস্তে আস্তে এটাকে বিল্ড আপ করতে হয়। 5 পাউন্ড থেকে শুরু করতে হয়, তারপর শুরু করতে হয় 10 পাউন্ড, তারপর 15 পাউন্ড, তারপরে 20 পাউন্ড, এভাবে যেতে হয়। আর এক্সারসাইজ আপনি বাসায় বসেই করতে পারেন। আমাদের অনেকেই, আমরা জিমে যেতে চাই না কারণ আমাদের অবস্থার জন্য। জিমে না গিয়ে বাসায় বসে একটা মেশিন কিনে রাখতে পারেন, ট্রেডমিল কিনলে সেটা হাঁটাহাঁটি করতে পারেন। এটা আপনার ব্যাক পেইন কমিয়ে রাখবে। ট্রেডমিলটা খুবই ভালো, বিশেষ করে স্পাইনাল স্টেনোসিস যাদের রয়েছে, কারণ যাদের স্পাইনাল স্টেনোসিস থাকে তারা সাধারণত নিচের দিকে যেতে পারে না। যদি স্লোপটা নিচের দিকে থাকে, কিন্তু স্লোপ যদি উপরের দিকে থাকে, তাহলে তারা খুব ভালো হাঁটতে পারে। এবং এই জন্য যাদের ব্যাক পেইন রয়েছে তাদের আমি বলি সাধারণত 10 ডিগ্রি টু 15 ডিগ্রি কার্ভ করে সেইটাই ট্রেডমিলে হাঁটতে হয়। সাধারণত 10 মিনিট যদি সকালে, 10 মিনিট বিকেলে হাঁটে, তাহলে দেখবেন সারা জীবনে কখনো ব্যাক পেইন বা স্পাইনাল স্টেনোসিস হবে না, বা যাদের ব্যাক পেইন রয়েছে সেই ব্যাক পেইনটা চলে যাবে। এই সহজ এক্সারসাইজটা, ট্রেডমিল তো এখন রয়েছে, আমাদের অল্প জায়গা থাকে যদিও বাড়িতে, কিন্তু ট্রেডমিল সবাই আজকাল অ্যাফোর্ড করতে পারে, কারণ অনেক সময় আমরা বাইরে যেতে পারি না এই দেশে, কারণ ঠান্ডা থাকে, সময় থাকে না, এই জন্য। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. তাই এইগুলো করলে আমরা দেখব যে বেশ ভালো করছি। আর আরেকটা কারণ, আমাদের দেশে যাদের এই অস্টিওআর্থ্রাইটিসটা হয়, সাধারণত অস্টিওপারোসিস থেকে এবং অস্টিওআর্থ্রাইটিস থেকে আমরা অনেক সময় এটাকে বাত বলে থাকি বা আর্থ্রাইটিস বলে থাকি, সেটা থেকে আমাদের হয়। কিন্তু আমাদের দেশে একটু কম তুলনামূলকভাবে। এশিয়ান কান্ট্রিতে স্পাইনাল স্টেনোসিসটা একটু কম, যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের বেশি হয়। চাইনিজদের ভিতর আরও বেশি কম, কারণ ওরা একটা ধরনের ব্যায়াম করে বলে তাই চি, ওটা খুব হেল্পফুল ওই ব্যায়ামটা। আমাদের আমেরিকাতে এটা খুব বেশি লোকের হয়, কারণ এরা একটু স্থূলকায়, একটু বড় হয়, এদের বোনগুলো একটু সফট থাকে, সেই জন্য এদের একটু বেশি হচ্ছে, আমি যেটা দেখি। যুক্তরাষ্ট্রে আসলে
এখানে আমি দেখি যে আপনার হেলদি লাইফস্টাইলটা অনেকটাই যেহেতু যুক্তরাষ্ট্রে আসলে অনেক বেশি ক্লাস সিস্টেম রয়েছে, তো এখানে হেলদি লাইফস্টাইলটা আমি দেখি যে আসলে ক্লাসের সাথেও খুব রিলেটেড। যেসব মানুষ যাদের হয়তোবা অত দৈনন্দিন উপার্জন একটি নির্দিষ্ট সীমার নিচে, তারা খুব হয়তোবা হেলদি ফুড অ্যাফোর্ড করতে পারে না। কারণ আমি এখানে দেখেছি যে আসলে আপনি যদি অর্গানিক খেতে চান অথবা আপনি রেগুলার ওয়েতে ভেজিটেবল অ্যাফোর্ড করতে চান, সেটি কিন্তু আসলে বেশ এক্সপেন্সিভ। একজন অ্যাভারেজ ইনকামের মানুষের পক্ষে সেটা মেনটেন করা কিন্তু আসলে ডিফিকাল্ট। তো দেখা যায় যে এখানে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস খুব বেশি কমন পিপলের ভিতরে, কারণ এটা আসলে হয়তোবা ইজি টু অ্যাফোর্ড। এবং সেখান থেকে আমি দেখি যে একটি যে আনহেলদি লাইফস্টাইল এবং ওবেসিটি, যেটা এখানে একটি প্রধান সমস্যা আমরা সবসময় বলি বা দেখতে পাই, সেটি একটি প্রধান সিচুয়েশন। আপনি বলছিলেন যে রিস্ক ফ্যাক্টরের ভিতরে অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, এগুলো একটি প্রধান কারণ স্পাইনাল স্টেনোসিসের। তো এগুলো সম্পর্কেও যদি একটু বিস্তারিত আলোচনা করেন। অস্টিওপোরোসিস একটা কন্ডিশন যাতে আমাদের বোনটা ক্ষয় হয়ে যায়। বিশেষ করে এটা মেয়েদের এফেক্ট করে বেশি, কারণ হরমোনাল চেঞ্জের জন্য। অস্টিওপোরোসিসটাকে আমরা কমিয়ে রাখতে পারি যদি আমরা যে ওয়েট লিফটিং করি, একটু ওয়েট লিফটিং এক্সারসাইজ, এবং আমরা যদি ভাইটামিন ডি, আমাদের দেশে অনেকে আমরা মাছ খাই এবং সান এক্সপোজার হয়, এই জন্য আমাদের এটা কম থাকে। কিন্তু এটা হতে পারে অস্টিওপোরোসিস থেকে বোনগুলো ক্ষয় হয়ে যায়, তখন আস্তে আস্তে বোনগুলো ছোট হয়ে যায়। আপনারা দেখবেন বয়সের সঙ্গে সঙ্গে যাদের বয়স 80 বছর বা 70-এর উপরে, তারা আস্তে আস্তে ছোট হয়ে যায়। এর কারণটা ওই যে বোনগুলো ক্ষয়ে যাচ্ছে, আর ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো ছোট হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, ইনফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। তখন এটা হয়, তখন যে নার্ভগুলো থাকে কাছাকাছি বা স্পাইনাল কর্ডটা ওর উপর প্রেশার তৈরি করে, কারণ ওর ভিতরে যে হোলটা থাকে যেটা দিয়ে নার্ভগুলো যায় বা স্পাইনাল কর্ডটা যায়, সেই জায়গাটা ন্যারো হয়ে যায়। এই জন্য এটা হয়। অস্টিওআর্থ্রাইটিসটা ঠিক একটু অন্যরকম। অস্টিওআর্থ্রাইটিস হয় ওভার ইউজের জন্য, যাদের একটু টেন্ডেন্সি থাকে। ধরুন আপনার বোনের এক্সারসাইজ করলেন বা বোনের ইনজুরি হলো, তখন হয় কি বোনটা স্টিমুলেশন পায় আর ওভার গ্রোথের জন্য। ধরুন আপনার একটা আঙুল ভেঙে গেল, সেটা আবার জোড়া লাগালেন, তখন দেখবেন ওইটা শুধু জোড়া লাগলো যেখানে, ওইটা সমান হলো না, ওটার চারিদিকে একটু বাড়তি থাকে। ঠিক তেমনি ভাবে ওই বাড়তিটা আমাদের নার্ভের উপরে প্রেশার করে স্পাইনাল কর্ডে যখন এটা হয়, এবং সেটা থেকে আমাদের স্পাইনাল স্টেনোসিস হতে পারে, এবং বেশ কমপ্লিকেটেড স্পাইনাল স্টেনোসিস হয়। আমরা এখানে যেটা দেখি সেটা অস্টিওআর্থ্রাইটিস থেকে বেশি দেখি। আমরা এটাকে বলি আমরা সাধারণত এটাকে রেডিকুলোপ্যাথি, কারণ রেডিক্স থাকে বা পেডিকল থাকে, ওই পেডিকলগুলো বড় হয়ে যায়, তখন একটা নার্ভ রুটের উপরে প্রেশার তৈরি করে। আমরা এটাকে রেডিকুলোপ্যাথি বলি। আপনারা অনেকে শুনেছেন সায়াটিকা। ধরুন আমাদের পিছনে একটা বড় নার্ভ রয়েছে যেটাকে বলে সায়াটিক নার্ভ, ওর উপরে সাধারণত প্রেশারটা সব সময় বেশি পড়ে, কারণ ওই জায়গাটা সবচেয়ে ফ্লেক্সিবল, ওই জায়গাটায় সবসময় অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। এই জন্য ওর উপর প্রেশার পড়ে বলে আমাদের পিছন থেকে একেবারে পা পর্যন্ত পেইন শুট করে, আমরা সাধারণত বলে থাকি সায়াটিকা। ওইটাকে আমরা সার্জারি করে ট্রিট করি বা ইনজেকশন দিয়ে ট্রিট করি, এটা নিয়ে আমরা পরে বলবো। সুতরাং অস্টিওআর্থ্রাইটিসটাকে আমরা কমিয়ে ঠিক রাখতে পারি না, তবু আমরা ট্রিট করতে পারি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ফুডগুলো রয়েছে, আমাদের ফুডের ভিতরে একটা ভীষণ একটা ভালো জিনিস রয়েছে, সেটা হলো হলুদ। হলুদটা খুব অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটা আপনারা যদি বেশি করে খেতে পারেন তাহলে দেখবেন এই অস্টিওআর্থ্রাইটিসটা একটু কম থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আপনি অস্টিওপোরোসিস আসলে খুব কমন একটি সিচুয়েশন। আপনি অস্টিওপোরোসিস আসলে কি করে প্রিভেন্ট করা যায়, এই বিষয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অস্টিওপোরোসিস আমি যেটা বললাম, অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে হলে ওই যে যাদের যে ফ্যামিলি হিস্টোরি যদি থাকে, তাদের আগে থেকে খুব সিনসিয়ার হয়ে যেতে হবে, তাদের একটু ব্যায়াম করতে হবে, ওয়েট লিফটিং
করতে হবে, ভিটামিন ডি খেতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে বা ক্যালসিয়াম খেতে হবে। এইগুলো করে দেখা যায় যে আমরা অস্টিওপরোসিসটাকে কমিয়ে রাখতে পারি। যদি অস্টিওপরোসিস হয়ে যায় তখন আমরা অনেক মেডিসিন রয়েছে এখানে, সেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করি। ওইগুলো প্রেসক্রাইব করলে বেশ ভালোই থাকে। এই অস্টিওপরোসিস সাধারণত এদেশের হোয়াইট ওম্যান যাকে তাদের বেশি হয়, আমাদের একটু কম হয় অস্টিওপরোসিসটা, তবুও আমাদের খেয়াল রাখতে হবে ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। আর আমরা যেহেতু এক্সারসাইজের কথা বললাম, তো স্পাইনাল স্টেনোসিস প্রিভেন্ট করবার জন্য আসলে রেগুলার এক্সারসাইজ একটি অন্যতম প্রধান উপায়। কিন্তু যখন কোনো পেশেন্টের স্পাইনাল স্টেনোসিস ডেভেলপ করে যাচ্ছে বা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে, তার ক্ষেত্রে কি এক্সারসাইজ করা বা কন্টিনিউ করা উচিত, নাকি তার ক্ষেত্রে এক্সারসাইজ করা ঝুঁকিপূর্ণ? এটা খুব ভালো প্রশ্ন। এটা আসলে স্পাইনাল স্টেনোসিস হওয়ার তো বিভিন্ন ধরনের কারণ থাকে। একটা কারণ হলো ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রলাপস। ওটা যদি হয়ে যায় তখন আমরা ওটাকে ডিস্ক প্রলাপসই বলি, আমরা তখন স্পাইনাল স্টেনোসিস ঠিক বলি না। যদি ওই প্রসারটা খুব বেশি হয় স্পাইনাল কর্ডের উপরে, তার নামনেস টিংলিং হয়ে যায়, তখন তার এক্সারসাইজ করা ঠিক হবে না। তখন তার ডাক্তারের কাছে যেতে হবে, এটাকে ইনভেস্টিগেট করতে হবে কতটা স্পাইনাল স্টেনোসিস হয়ে। যদি সিভিয়ার হয় তাহলে তো সার্জারি করতে হয়। যদি একটু কম থাকে তখন আমরা যেটা ট্রিটমেন্ট, প্রথমে আমরা যে ট্রিটমেন্ট করি, প্রথমে হলে আমরা বলি যে হিট থেরাপি দিন অথবা কোল্ড থেরাপি দিন। দ্বিতীয়ত যখন এইটাই কাজ না করে তখন আমরা বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন, যেমন এদেশে আছে মোট্রিন, আইবুপ্রফেন, ন্যাপ্রক্সিন, এগুলো আমরা প্রেসক্রাইব করি। ধরো এক মাস বা 2 মাস ধরে আমরা গুলোকে চালিয়ে যাই। তারপরে যদি দেখি যে কাজ হচ্ছে না, তখন আমরা এবং খুব কমপ্লেন করছে ব্যাক পেইনের জন্য নিয়ে বা অন্য কোনো কারণ নিয়ে, তখন আমরা তাদের পাঠিয়ে দেই পেইন ক্লিনিকে। তখন ইনজেকশন দিতে চেষ্টা করি, যেটাকে বলে স্টেরয়েড ইনজেকশন বা অন্য আজকাল অনেক ধরনের ইনজেকশন রয়েছে সেইগুলো। তারপরেও যদি না কাজ করে তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি করে একটু ওপেন করে দিতে চাই। কিন্তু প্রবলেমটা যদি আরও বেশি হয়, যে তারা প্রস্রাব করতে পারছে না বা বারবার ধরে রাখতে পারছে না, এই ধরনের যদি হয়ে যায়, তারা হাঁটতে পারছে না, তখন তো আমাদের সার্জারিতে পাঠাতেই হয়। তখন আমরা সার্জারি পাঠাই। কারণ আগে পাঠাই না এই জন্য হঠাৎ করে সার্জারিতে, যে সার্জারি আমরা দেখেছি যে সার্জারি করার পরে 5 বছর পরে এই রোগটা আবার ফিরে আসে। ওই স্পাইনাল স্টেনোসিসটা, কারণ স্কার টিস্যু ফর্মেশন হয়, তখন তাদের স্পাইনাল স্টেনোসিস আরো বেশি সিভিয়ার হয়। সুতরাং এই সার্জারিটা 2 থেকে 5 বছর পর্যন্ত এর এফেক্ট লাস্ট করে, এরপরে আর থাকে না। এই জন্য আমরা ধরে রাখতে চাই। আর সার্জারির তো কমপ্লিকেশন রয়েছে, কারণ ব্যাক জিনিসটা হলো এত বেশি ওয়েট বিয়ার করতে হয়, এত বেশি কাজ করতে হয়। এখানে সার্জারি করার পরেও আমরা দেখি তাদের কমপ্লিকেশন খুব বেশি হয়। এই জন্য আমরা অ্যাভয়েড করতে চাই যতটা পারি। ধন্যবাদ। খুব সুন্দর করে বললেন, থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, আশা করি আমরা কিছুটা হলেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে কোন কোন কমন সিচুয়েশন এবং কি কি কারণে স্পাইনাল স্টেনোসিসের মতো সিচুয়েশন আমাদের হতে পারে, এবং আগে থেকে কি ধরনের সতর্কতা বা জীবন পদ্ধতি মেনে চললে আমরা এই সিচুয়েশনটিকে রুখে দেবার জন্য চেষ্টা করতে পারি। ডক্টর মৃধা, অনেকের ক্ষেত্রেই আসলে মেনোপজ বা আর্লি মেনোপজ এই সিচুয়েশনটির কারণে দেখা যায় যে রেগুলার যে ডেভেলপমেন্ট, সেগুলোতে আসলে অনেক ধরনের চেঞ্জ আসে শরীরে, এবং সেখান থেকেও কিন্তু হরমোনাল ইনফ্লুয়েন্সের বিশেষভাবে হাড়ের গঠন বা কমপ্লিকেশন গুলো অনেক বেশি এফেক্টেড হয়। তো যেসব ওমেনদের বিভিন্ন কারণে আসলে প্রিম্যাচিওর মেনোপজ হচ্ছে, তাদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিস হবার বিশেষ কোনো ভয় থাকে কিনা, বা সেক্ষেত্রে আসলে তাদের কি করণ? খুব ভালো প্রশ্ন। এই যে কোনো মেয়েদের স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তাদের রিস্ক অফ অস্টিওপরোসিস একটু হাই।
এই জন্য। আর তাদের বোনগুলো একটু ন্যারো হয়, একটু ভঙ্গুর হয়, আমরা যেটাকে বলি, সহজে ভেঙে যেতে পারে, একটু পড়ে গেলেই ভেঙে যায়। আমাদের গ্র্যান্ডমাদের দেখি, আজকাল বাংলাদেশেও দেখি, সব গ্র্যান্ডমাদাররা পড়ে গিয়ে তাদের হিপ ভেঙে গেছে বা অথবা অন্য জায়গায় কোনো জায়গায় ভেঙে গেছে। এর একটাই কারণ অস্টিওপারোসিস হয়েছে। এটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, সে থেকেও অনেক সময় তারা জয়েন্টে ব্যথা বলে। আমাদের দেশে যেটা আমি শুনেছি ছোটবেলায়, আমার গিটে গিটে ব্যথা হয়েছে এরকম বলে, গিটে গিটে ব্যথা হয়েছে মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়েছে এরকম বলে। ওটার কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপারোসিস। মেনোপাউজের এফেক্ট রয়েছে, কারণ হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেই জন্য আমাদের টেস্টোস্টেরনটা যদি কমে যায় তখন আমরা দেখি যে তাদের বোনটা খুব দুর্বল হয়ে যায়। এই জন্য অনেকে হরমোনাল স্টাডি করে। তারপরে এখন এদেশে একটা ভাইটামিনই পাওয়া যায় যেটা আমরা বলি পোস্ট মেনোপাউজাও ভাইটামিন, ওটা খেলে মোটামুটি ঠিক থাকে। আর তাদের যাদের আর্লি মেনোপাউজ হয়ে যায় তাদের আর্লি ব্যায়াম করা শুরু করতে হবে, এই ভাইটামিনগুলো খেতে হবে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, যাদের যদি জয়েন্টে ব্যথা হয় কখনো, তখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন বা ভাইটামিন জাতীয় যে খাবারগুলো ওইগুলো খেতে হবে। তাহলে ইনফ্লামেশনটা কমিয়ে রাখতে পারলে তাদের অস্টিওপারোসিস বা এই ধরনের স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা কম। তারা যাতে পড়ে না যায়, আমাদের পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মেয়েরা অনেক সময় হাই হিল পরে, যারা হাই হিল পরে এবং যাদের এই স্পাইনাল স্টেনোসিস রয়েছে তাদের অবস্থাটা একটু ক্ষতি হয়। হাই হিল পড়লে স্পাইনাল স্টেনোসিসটা বেড়ে যায়, কারণ যখন নিচের দিকে যেতে হয় তখন এই পেইনটা খুব বেড়ে যায় এবং স্পাইনাল স্টেনোসিসের সিমটমগুলো বেড়ে যায়। ঠিক হাই হিলটা ঠিক ওই কাজটাই করে। তা পায়ের পিছন দিকটা, গোড়ালিটা থাকে উপরের দিকে আর নিচে, সুতরাং তাদের একটু অসুবিধা হতে পারে, সেই জন্য হাই হিলটা অ্যাভয়েড করতে হয়। আমরা এই ধরনের কিছু কিছু অ্যাডভাইস দিয়ে থাকি। আর নর্মাল জীবন তাদের যাপন করতে হবে, তারপর যদি হয় তখন ট্রিট করতে হবে, এটাই আমরা বলি। এবং একই সাথে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওজন মেনটেন করা, এটি আসলে খুব ক্লোজলি অবজার্ভ করবার জন্য বলা হয় স্পাইনাল স্টেনোসিসের পেশেন্টদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট ওয়েট মেনটেন করা এবং আসলে কিরকম স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করা উচিত এই বিষয়ে যদি একটু আলোচনা করেন, এবং আসলে ওয়েট কি করে হাড়ের গঠনের ক্ষেত্রে বা স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই বিষয়ে যদি একটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। ওয়েট, আমরা বলছি যে ওয়েট বিয়ারিং ভালো, কিন্তু ওয়েট যদি বডিতে থাকে তখন এটা ভালো না, কারণ এটা এক ধরনের হরমোন তৈরি করে যেটা আমাদের ওয়েট বোনগুলোকে আরো দুর্বল করে দেয়। সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করতে বলি। প্রত্যেকের একটা বিএমআই রয়েছে, বিএমআই 25-এর নিচে যদি থাকে তাহলে খুব ভালো হয়, আমরা সেটাকে বলে থাকি। কিন্তু এটা তো কঠিন ব্যাপার, একটু আমাদের খেয়াল রাখতে হয় এই দিকে। ঘুমানোরও একটা বেশ, আমরা আগে বলেছিলাম যে বোন গ্রোথের ক্ষেত্রে অ্যাবনর্মাল গ্রোথ অ্যাভয়েড করার জন্য এবং গ্রোথের জন্য ঘুমের একটা খুব সম্পর্ক রয়েছে। সেই জন্য আমরা বলি 10টার দিকে ঘুমিয়ে 6টার দিকে উঠে যেতে পারলে ভালো হয়, তাহলে গ্রোথ হরমোন যেটা আমাদের রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি সিক্রেট করতে পারে। আমরা দেখি ঘুম যদি যাদের ঠিক না হয় তাদের অনেক সময় ডায়াবেটিস হতে পারে। আর ডায়াবেটিস হলে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হয় কি ব্লাড সার্কুলেশনটা বোনে কমে যায়, কারণ ডায়াবেটিস হলে মাইক্রোভাস্কুলোপ্যাথি আমরা যেটাকে বলি, মাইক্রোভাস্কুলোপ্যাথি থেকে নার্ভটা ড্যামেজ হয়ে যায়। নার্ভটা ড্যামেজ হলে ওইখানে যে নার্ভগুলো বোনে সাপ্লাই করে আর যে ব্লাড ভ্যাসেলগুলো বোনে সাপ্লাই করে সেইগুলো সাপ্লাইটা পায় না বলে অ্যাবনর্মাল গ্রোথ হয়, অস্টিওপারোসিস হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যায়, খুব অস্টিওক্লাস্ট ফর্মেশন হতে পারে সেখানে। এই তখন ওই বোনটা ভেঙে যেতে পারে সহজে। এই জন্য আমরা বলি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে, কারণ স্মোকিংও ওই ব্লাড সার্কুলেশনটাই রিডিউস করে, এই জন্য আমাদের বোনটা দুর্বল হয়ে যায়। এইগুলো করতে হবে যেগুলো সহজ ব্যাপার, তারপরে ঠিক হয়ে যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন স্পাইনাল স্টেনোসিসের ট্রিটমেন্ট নিয়ে, আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা প্রণালী
তার মর্মটা আমাদের সাথে শেয়ার করলেন। আমি যদি ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বা মেডিকেশনের ব্যাপারে ডিটেলস জানতে চাই, এখানে কমনলি আসলে কি ধরনের মেডিকেশন আমরা ইনিশিয়াল স্টেজে প্রেসক্রাইব করে থাকি? খুব ভালো প্রশ্ন। এখানে আমরা তো প্রথমে বললাম যে যে হিট অথবা কোল্ড, তারপরে ফিজিক্যাল থেরাপি, তারপরে আমরা মেডিসিন দেই। এখানে আমরা প্রথমে যেটা দেই ডিপেন্ডিং কন্ডিশনের উপরে নির্ভর করে, যদি কেউ আসে যে তার শুধু ব্যথা হচ্ছে, জয়েন্ট ব্যথা হচ্ছে, স্পাজম হচ্ছে ব্যাকে, মাসেলগুলো টাইট হয়ে যাচ্ছে, তখন আমরা সাধারণত অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটা নেপ্রোসিন, আইবুপ্রোফেন, টাইলেনল এই ধরনের দেই। তারপরেও যদি দেখি যে কোনো ব্যক্তি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা এই ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুলো নিতে পারছে না, কারণ তার গ্যাস্ট্রিক আলসার আছে বা গ্যাস্ট্রাইটিস আছে বা এই ধরনের আছে, তখন আমরা চেষ্টা করি অন্য মেডিসিন যেমন ট্রামেডল, এটা একটু স্ট্রঙ্গার মেডিসিন, সেটাকে আমরা দেই। তারপরে যদি দেখি যে সে এটাও নিতে পারছে না, তাদের নামনেস টিংলিং হয়ে যাচ্ছে, তখন আমরা একটা মেডিসিন দেই, সেটাকে বলে গাবাপেন্টিন অর লিরিকা, এই ধরনের মেডিসিন। আমরা অনেক সময় দেই ওল্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট, যেমন নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, এই মেডিসিনগুলো আমরা দেই। এগুলোকে ব্যথা কমিয়ে রাখে এবং একটু হেল্প করে। এই ধরনের মেডিসিন আমরা দেই। পরেও যদি কাজ না করে, তখন তো আমরা ফিজিক্যাল থেরাপিটা কন্টিনিউ করি, তখন আমরা পেইন ক্লিনিকে পাঠাই, তখন ইনজেকশন দেই, যেমন স্টেরয়েড ইনজেকশন, এই ধরনের এইগুলো মেডিসিন। এর আগে যে আমরা প্রথমে এলেই যেটা করি, সেটা আমরা চেক করি ভিটামিন B12, ভিটামিন ডি এবং অন্য সব, ক্যালসিয়াম লেভেল, ম্যাগনেসিয়াম লেভেল। যদি দেখি এগুলোর কোনো ডিসব্যালেন্স রয়েছে, তখন আমরা এইগুলোকে রিপ্লেস করি। আপনি বলছিলেন গাবাপেন্টিনের কথা। কখনো কখনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সাইড ইফেক্ট থেকে খুব 2-3 দিনের ভিতরেই পেশেন্টের আসলে পেরিফেরাল ইডিমা হয়ে যায়, পায়ে পানি চলে আসে। এটি খুবই কমন বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে। তো সেই ব্যাপারে যদি ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করেন যে এই অবস্থায় আসলে পেশেন্টের ঘাবড়াবার কোনো কারণ নেই আমরা জানি, তো পেশেন্টের কি করণীয় এবং অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি হতে পারে? খুব ভালো প্রশ্ন। আসলে আমি দেখেছি বাঙালিরা, বাংলাদেশি পেশেন্টরা, আমার খুব নেই, কিন্তু তারা গাবাপেন্টিন একেবারেই সহ্য করতে পারে না। আমি আমার এক মাসিমাকে দিয়েছিলাম 100 মিলিগ্রাম, তাতে তিনি 3 দিন ধরে খেতে পারেননি, উঠতে পারেননি। তারপর থেকে আমি বাঙালি পেশেন্ট আসলে আর দিতে চাই না, কারণ সাইড এফেক্টটা বেশি। হ্যাঁ, এডেমা হতে পারে। এডেমা যখন আমরা 300 মিলিগ্রাম দেই, দেখি অনেকেরই এডেমা হচ্ছে। এটা কমানোর জন্য আবার ফিরে আসি আমরা 100 মিলিগ্রামে। 100 মিলিগ্রাম 1 বা 2 বার দিনে দেই, তখন হয়তো কমে যেতে পারে। আর এডেমাটা চলে যায়, মেডিসিনটা ডিসকন্টিনিউ করলে ওই সোয়েলিংটা চলে যায়। তাদের ভাস্কুলার প্রবলেম রয়েছে, যাদের এডেমা হয়, তাদের আমরা এও বলি যে একটু চেক করে দেখুন আপনার ব্লাড ভ্যাসেলগুলো লোয়ার এক্সট্রিমিটিতে, যে কি অন্য কোনো অসুবিধা আছে কিনা। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই জন্য ঘাবড়াবার কিছু নেই। এটা চলে গেলে আমাদের আরেকটা মেডিসিন আছে লিরিকা। লিরিকাও এই ধরনের একই ধরনের কাজ করে, কিন্তু সেখানেও সম্ভাবনা রয়েছে যে তাদের এডেমা হতে পারে। তারপরে যদি না কাজ করে, তখন আমরা অনেক সময় একটা মেডিসিন দেই, বলে টেগ্রেটল। এটা দিজ আর মেডিসিন ফর এপিলেপসি, বাট যাদের টিংলিং নামনেস রয়েছে, তাদের জন্য আমাদের তো অপশন তত বেশি নেই, তখন আমরা দেই এগুলোকে। প্রথমে দেই নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, তারপরে নিউরন্টিন, তারপরে লিরিকা, তারপরে আমরা দেই সাধারণত ওই টেগ্রেটল। ধন্যবাদ। হ্যাঁ, আসলে গাবাপেন্টিনের ক্ষেত্রে এডিমা ছাড়াও খুব কমন সিমটম যেটা সবাই বলে যে আমার মাথা ঘুরায়, যেটা হচ্ছে ডিজনেস, খুবই কমন। হ্যাঁ, বলে যে আমার মাথা ঘুরায়, আমি কোনো কাজ করতে পারি না, আমি উঠে কিছুক্ষণ নিজে যে ঘরে হাঁটাচলা করে ঘরের ভিতরে কাজগুলো করবো সেটাও করতে পারি না, আমি এই ওষুধ আমার পক্ষে খাওয়া সম্ভব না। কিন্তু আপনি যেরকম করে বললেন যে যাদের ক্ষেত্রে আসলে টিংলিং নামনেসের সিচুয়েশন গুলো হয়, যেটা কিনা হচ্ছে অবশ হয়ে যাওয়া, ঝিঝি করা, তাদের জন্য আসলে এই ধরনের ওষুধ খেতেই হবে। সেক্ষেত্রে অল্টারনেটিভ যে অপশন গুলো সেগুলো তাদেরকে ট্রাই করতে হবে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আমি সর্বশেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে সার্জারির কথা। আসলে কারো কারো ক্ষেত্রে যখন খুব সিচুয়েশন কমপ্লিকেটেড হয়ে যায়, তখন প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো ভয় থাকে, এবং সেক্ষেত্রে আসলে সার্জারি করা একটি প্রধান অপশন। কিন্তু একই সাথে আপনি বললেন যে সার্জারি আপনি পেশেন্টদেরকে একদমই রিকমেন্ড করেন না, কারণ বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 5 বছরের ভিতরেই
সিচুয়েশনটি আবার ফেরত আসে এবং সেটি আরো বেশি প্রকট আকারে দেখা দেয়, কারণ তাদের সার্জারি থেকেই তাদের স্কার টিস্যু ডেভেলপ করে। তো এই বিষয়ে আপনার মতামত এবং আপনার সাজেশন কি জানতে চাই। খুব ভালো প্রশ্ন। আসলে সার্জারি ডিপেন্ড করে কোন ধরনের সমস্যা নিয়ে আছে। যাদের রেডিকুলোপ্যাথি আছে, মানে একটা নার্ভ রুটের উপর প্রেশার রয়েছে, তাদের সার্জারি করতে হয়, কারণ ওই সার্জারিটা করে ওপেন করে দিতে হয়। যদি কারো ডিস্ক প্রলাপস হয়ে যায় এবং স্পাইনাল কর্ডকে ন্যারো করে দেয়, যে তাদের হাঁটতে পারে না আর, তখন আমরা সার্জারি বাধ্যতামূলক হয়ে যায়। শুধু পেইন যদি হয়, যাদের মাইল্ড টু মডারেট স্পাইনাল স্টেনোসিস আছে, সেক্ষেত্রে আমরা সার্জারি রিকমেন্ড করি না। যদি সিভিয়ার স্টেনোসিস হয়ে যায়, তখন আমরা সাধারণত সার্জারি করি। মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে মোস্টলি আমরা রিকমেন্ড করি না। যদি দেখি যে তাদের সিমটম খুবই সিভিয়ার, তখন অনেক সময় আমরা রিকমেন্ড করি, এছাড়া আমরা করতে চাই না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদের সাথে স্পাইনাল স্টেনোসিস রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো শেয়ার করবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো ফলো করলে আপনারা এই সিচুয়েশনটিতে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবাশিস মৃধা, আমাদের সাথে এই আলোচনায় আপনার অত্যন্ত মূল্যবান ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ সময় শেয়ার করবার জন্য টিভিএন24 পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিভিএনকে, এবং ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক এবং শ্রোতা বৃন্দকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করছি। সুপ্রিয় দর্শক, সকলে নিয়মিত এক্সারসাইজ করুন, নিয়ম কানুন মেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।